এক্সারসাইজের পাশাপাশি আপনি যখন প্রপার ডায়েট প্ল্যানটা পাবেন, তাহলে আপনার দুটোর কম্বিনেশনটা যখন হবে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। ম্যাক্সিমাম জিমগুলোতে হয় কি তারা স্টার্ট করে বাট ওটাকে সার্ভিসটাকে ফল করে যারা বডি বিল্ডার যারা আছে তাদেরকে কিছু জেনারেল যে ফুড তারা ইনটেক করে তার পাশাপাশি তাদেরকে কিছু সাপ্লিমেন্ট নিতে হয়। আমরা সবাই শুরু করে দিই জিম বা আপনি যেটা বললেন সেলুনের কথা বললেন বা আদার্স যে কোনো বিজনেস আমরা শুরু করে দিই, বাট ওটাকে আমরা ইন দ্য লং রান কিন্তু আমাদের কমিটমেন্টটা ধরে রাখতে পারি না। যারা ধরে রাখতে পারে তারা হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারে, এবং আপনি যদি আপনার কমিটমেন্টটাকে যদি প্রপারলি ধরে রাখতে পারেন আপনার বিজনেসটা লস হওয়ার কোনো সুযোগ নেই। আমরা চেষ্টা করছি আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে একটি আপনার জাতীয় পর্যায়ে একটি গেম অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো অনেকেই আসছে এখানে যাদের বয়স 55, 57 এজের অনেক বডি বিল্ডার আছে যাদেরকে আমি দেখে অবাক হলাম তারা এই বয়সে এতটা ফিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইউর হোস্ট তাহজিব হাসান ধ্রুব। সবাইকে আবারও স্বাগতম সার্কেল প্রেজেন্ট পডকাস্ট সেশনে। সো এইটা কিন্তু সিজন 2 এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে আমাদেরকে শেষ পর্যন্ত দেখলেন, এবং আজকের এই সেশনটা কিন্তু আমাদের সিজন 2 এর শেষ পর্ব, এবং আমি আশা করব এই সিজনটা আপনারা অসম্ভব এনজয় করেছেন। এবং আজকে যিনি গেস্ট আছেন, আসলে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা কিছু একটা দেওয়ার জন্য আপনাদেরকে, ফিটনেস হোক, সেটা এডুকেশনে হোক, এটা বিজনেস হোক, তো আমরা সবসময় চেষ্টা করি একসাথে যদি আপনার কোম্পানি কিছু একটা পান সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতে। সো আজকে আমরা যেটা শিখতে পারবো বা জানতে পারবো একটা ডিফারেন্ট একটা বিজনেস, একদম ডিফারেন্ট বললে ভুল হবে, শারীরিক চর্চা এই বিষয়টাকে যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি, আমার মনে হয় আজকে যিনি গেস্ট আছেন তাকে আমরা পরিচয় করিয়ে দিব অবশ্যই। তবে এইটা নিয়ে জানার জন্য আপনাদের আরেকটু ওয়েট করতে হবে। তার আগে আমি বলে নেই যে আমরা কিন্তু খুব শীঘ্রই আবার সিজন 3 শুরু করব। সো সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করবেন অবশ্যই, এবং আমাদেরকে এভাবেই সাপোর্ট করবেন প্লিজ। সো আজকে আমাদের যিনি গেস্ট আছেন তিনি হচ্ছে রনি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। এবং ভাইয়া কিন্তু মূলত যে গ্র্যাভিটি ফিটনেস জিম আছেন সেখানের, এবং গ্র্যাভিটি ফিটনেস বললে শুধু হবে না, আমাদের কিন্তু এটা পাবলিক লিমিটেড কোম্পানি। সো আমার সবার আগে প্রশ্ন যে ভাইয়া, আমরা জানি যে আপনি গ্র্যাভিটি ফিটনেস জিম, এই জিমের আপনি ওনার এবং ম্যানেজিং ডিরেক্টর, আমি যদি ভুল করে না থাকি অফকোর্স। সো জিম, আমরা নর্মালি জিমের সাথে কখনো পিএলসি শব্দটা দেখি না। সো পিএলসি শব্দ আসলে কেন, পাবলিক লিমিটেড কোম্পানি করার পেছনে কেন আপনার চিন্তা, এবং গ্র্যাভিটির যেই প্রচার প্রমোশন বা থিঙ্কিং আমরা সবাই জানি খুবই ডিফারেন্ট, এবং চিটংয়ের মতো একটা জায়গায় আপনি এভাবে চিন্তা করলেন, এত বৃহৎ আকারে চিন্তা করলেন, প্লিজ আমরা জানতে চাই। থ্যাংক ইউ সার্কেল 3কে আমাকে আজকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আপনার প্রথম প্রশ্নটাই আমি বলি, পিএলসি আমরা সবাই জানি পাবলিক লিমিটেড কোম্পানি। আমাদের বাংলাদেশে আমাদের অনেকগুলি জিম আছে, এটা আমরা সবাই জানি। তো আমাদের শুরু থেকেই আমাদের যে প্ল্যানটা ছিল, আমার সাথে যারা আমার কো-ফাউন্ডার রকি, আমার ফিটনেস ডিরেক্টর শিমুল মণ্ডল যিনি আছেন, আমরা প্ল্যান করলাম যে আমরা জিমটাকে এমনভাবে সাজাবো যেটা আমরা ভবিষ্যতে গিয়ে যাতে আমরা স্টক মার্কেটে যেতে পারি। আমাদের প্ল্যানটা ছিল এইবার। আচ্ছা, আমার প্রতিষ্ঠানটা ছোটো থেকেই বড় হবে এবং আমরা যাতে কখনো ভবিষ্যতে যাতে আমরা স্টক মার্কেটে যেতে পারি, এবং আমাদের প্ল্যান ছিল এইভাবে আমরা যাতে শুধু বাংলাদেশ না, চট্টগ্রাম থেকেই আমাদের জার্নিটা শুরু হবে, যেহেতু আমরা চট্টগ্রামেই আমাদের জন্ম এবং বেড়ে ওঠা, এবং সেই ভালো লাগা থেকে চট্টগ্রাম থেকেই শুরু। এবং ভবিষ্যতে প্ল্যান হচ্ছে আমরা বাংলাদেশ সে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে আমাদের ব্রাঞ্চ থাকবে, এবং একটা সময় গিয়ে আমরা ইন্টারন্যাশনালিও যাতে আমরা আমাদের কোম্পানিটাকে আমরা তুলে ধরতে পারি বহির্বিশ্বের কাছে। তো এটাই আমাদের মানে প্ল্যানিংটা ভেবেছিল। তো ওই প্ল্যান থেকে আমাদের ছিল যে আমরা যে এটাকে পিএলসি করে আমরা আসবো। তো যেটা আমাদেরকে অনেকেই খুব অবাক হয়েছে প্রথমে, যে একটা জিম তারা পিএলসি হয়ে আসছে। তো আমাদের আসার পেছনেই মূল কারণটা হচ্ছে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের প্রতি মানুষের যাতে আস্থাটা যাতে ওভাবে দৃঢ়তা থাকে, যে আমরা যে আসছি অন্য আর 10টা জিমের মতো যে তারা কিছুদিন সার্ভিস দিল 3, 4, 5 বছর, বাট হঠাৎ করে তারা আবার হারিয়ে গেল। তো আমরা আসলে ওভাবেই চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের শুরু থেকেই আমাদের পরিকল্পনাটাই এইভাবে ছিল যে আমরা এমনভাবে আসবো যাতে মানুষ একটা আস্থা নিয়ে এবং সেবাটাও আমরা দিয়ে যাওয়ার চেষ্টা করবো। এটাই ছিল আমাদের প্ল্যান আসলে বেসিক্যালি। দ্যাটস গ্রেট ভাইয়া। সো
যেহেতু আপনি গ্র্যাভিটি শুরু করলেন এবং সত্যি বলতে কিছুদিন আগে আপনাদের 1 বছর পূর্ণ হলো, তো একটু যদি বলেন যে এই 1 বছরের জার্নিটা কেমন ছিল। তবে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানে ব্যবসার শুরুতেই অবশ্যই কিছু চ্যালেঞ্জ থাকে, প্রতিকূলতা থাকে, এবং আপনি হয়তো যখন শুরু করছেন হয়তো অনেকেই বলতে পারে যে এত প্রিমিয়াম একটা জিম, এখানে আদৌ মানুষ আসবে কিনা, বা চিটং এর জন্য পারফেক্ট কিনা, ঢাকা করলে ভালো, তো এই ধরনের অনেক প্রশ্ন হয়তো সম্মুখীন হয়েছেন। তো একটু যদি ভাই আপনার চ্যালেঞ্জগুলো আগে একটু বলতেন। ধন্যবাদ। আমি যখন গ্র্যাভিটির যখন প্ল্যান করে যখন আমরা স্টার্ট করি, হয়তো আপনারা জানবেন আমাদের প্রায় 1.5 বছর সময় লেগেছিল এটাকে পুরো রেডি করতে আর কি। 2023 সালের আমাদের জার্নিটা আমরা শুরু করি, আমাদের কাজ শুরু করি আর কি। বেসিক্যালি আমাদের শুরু থেকেই আমাদের চ্যালেঞ্জ ছিল, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল। আমাদের সব কিছু প্রোডাক্টগুলো আমরা বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে আনি। ইতালি থেকে আমাদের কিছু প্রোডাক্ট আসে, ইউএসএ থেকে কিছু প্রোডাক্ট আসে, চায়না থেকে কিছু প্রোডাক্ট আসে। তার আগে আমাদের চ্যালেঞ্জ ছিল, আমরা যেটা প্ল্যান করেছিলাম, আমার সাথে আমার কো-ফাউন্ডার যে আছে শিবনাথ কর রকি, সে বেশিরভাগ সময় বাইরে থাকে তার ব্যবসায়িক কাজে। তো প্রায় 11 মাস সে পৃথিবীর 60টা দেশে 24টা জিমে সে গিয়েছিল ভিজিট করে। যাওয়ার পেছনে কারণটা হচ্ছে যে তারা কীভাবে এই জিমগুলোকে আপনার ম্যানেজমেন্টগুলো করতেছে, তারা ডিফারেন্ট কী আছে, তাদের কাছ থেকে কী এক্সপিরিয়েন্স আমরা নিতে পারি। দুবাইয়েরগুলোতেও আমার যাওয়া হয়েছিল 2-1টা জিমগুলোতে। তো তাদের এই জিমগুলোতে যাওয়ার পেছনে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা এমন কিছু করব মানে যেটা এর আগে কেউ করেনি, আমি খুব ডিফারেন্টভাবে। জি। তো যখন একের পর এক আমরা আমাদের প্ল্যানিংগুলো এক্সিকিউশনে যাচ্ছিলাম, তো অনেকে বলছে যে না এত এক্সপেন্সিভ বা এত বিষয়গুলো এইভাবে মানুষ এখানে কেন আসবে বা আসবে না। তো আমাদের যে টার্গেটটা ছিল আমরা ওটাতেই ছিলাম। বেসিক্যালি আমরা শুধু ওটাই বলেছি যে আমরা আমাদের ফোকাসটা ঠিক রাখি। আমাদের যখন আমরা প্রপারলি প্রেজেন্টেশনটা যখন আমরা যাব রেডি হবে, তখন আমাদের পাবলিকই বলবে যে এটা আসলে কতটুকু এখানে আসা যায় কিনা। তো আমাদের যেটা বিশ্বাস ছিল যে আমরা ভালো কিছু নিয়ে আসি, মানুষ কিন্তু আমরা সবাই ভালোর পিছনে যাই। একটা ধরুন ভালো একটা রেস্টুরেন্টে যদি একটা ভালো একটা মেনু আমাদের কাছে যদি থাকে, সেটা এক্সপেন্সিভ হলেও সেটা দূরে হলেও কিন্তু আমরা ওখানে যাই। তো আমি মনে করি আমাদের সেই টেস্টটা আছে, আমরা ভালো কিছুর পেছনে আমরা সবসময় খুঁজি। তো সেই বিশ্বাস থেকে আসলে আমাদের গ্র্যাভিটি নিয়ে আমাদের এইভাবে প্ল্যানিংগুলো করা হয়েছিল আর কি। তো চ্যালেঞ্জেস অনেক ছিল। আমরা 2024 সালের 14ই জুন আমাদের গ্র্যান্ড ওপেনিং হয় রেডিসন ব্লুতে। তো এরপরে আমাদের আসলে আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যে পলিটিক্যাল আনরেস্ট ছিল, আমাদের প্রায় 2 মাসের মতো আমাদের অফ ছিল। শুরুর দিকে এটা আমাদের সবচেয়ে বড় যে ধাক্কা বা চ্যালেঞ্জ যদি বলি, যেটার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না, যে শুরুতেই আমাদের 2 মাস বন্ধ থাকবে, ওপেনিংয়ের পরপরই 2 মাস বন্ধ। এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। সেটা আমরা ইকোনমিক্যালি বলতে পারেন, মেন্টালি বলতে পারেন, আমরা সবাই মানে খুব একটু কম বেশি একটু ডিস্ট্রাক্ট ছিলামই, যে আমাদের এত মানে স্বপ্ন দিয়ে গড়ে তোলা একটা প্রতিষ্ঠান। তখন আপনারা সবাই জানেন যে আমাদের খুব একটা বেশি ল অ্যান্ড অর্ডার আমরা প্রপারলি আমরা সাপোর্ট পাইনি। খুব ভয়ে আতঙ্কে ছিলাম যে আমাদের স্টোরের বা আমাদের জিমের কোনো ক্ষতি হয় কিনা। তো সব কিছু মিলিয়ে থ্যাঙ্কস টু গড যে আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। আমাদের স্টোরটা খুবই সেফ ছিল। মূলত আমাদের মেম্বারশিপটা আমাদের স্টার্ট হয় সেপ্টেম্বর থেকে। তো টিল নাও আমাদের, আপনি একটু আগে বললেন আমাদের গত 14ই জুন আমাদের প্রথম বর্ষপূর্তি হয়। এর মধ্যে আমরা প্রায় 700 মেম্বার আমরা রিচ করতে পেরেছি। তো এটা আমাদের জন্য অবশ্যই অনেক মানে ভালো লাগার বিষয়। যে আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আমরা এখানে একটা প্রিমিয়াম নেসটা ধরে রাখার চেষ্টা করেছি। বাকিটা আমরা কতটুকু পেরেছি বা কতটুকু সার্ভিস দিতে পেরেছি, আমাদের রেসপেক্টেড যারা আমাদের ক্লায়েন্টরা যারা আছেন, মেম্বাররা যারা আছেন, তারাই ভালো বলবে। বাট আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি এবং অনেস্টলি আমরা আমাদের যে সার্ভিসগুলোকে আমরা প্রপারলি এনশিওর করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ওকে, সো এক কথায় আমরা যেটা বুঝতে পারলাম যে আপনাদের জিমের যে পরিকল্পনাটা একেবারে প্রিমিয়াম একটা প্ল্যান করেছেন। সো জিম এই বিষয়টাকে যদি আমি খুব সিম্পলিফাই করি, যে কেউ কিন্তু চাইলে যে কোনো জায়গায় জিম করতে পারে। হ্যাঁ, যে অনেকে কিন্তু সবসময় জিমের জন্য যে মেশিন প্রয়োজন বিষয়টা এমন, অনেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, কেউ ট্রেডমিল করে, অথবা কেউ যেগুলো কার্ডিও থাকে কার্ডিও করে। তো এখন বিষয়টা হচ্ছে যে
আপনাদের জিম যেহেতু প্রিমিয়াম এবং আরও কিছু নর্মাল জিম আছে বা বাজেট ফ্রেন্ডলি জিম আছে, তো আপনাদের টার্গেট কারা এবং স্পেসিফিকলি এই যে জিমে সাবস্ক্রিপশনটা নিবে, মেম্বারশিপটা নিবে, তারা এই শুধু কি জিমের এনভায়রনমেন্ট বা ইকুইপমেন্টগুলো পাচ্ছে নাকি আরও কিছু পাচ্ছে বা আরও কিছু অফার করছেন যেটায় আপনাদের মনে হয় মেম্বাররা আসলে হ্যাপি বা এত কাস্টমার আপনার বা এত মেম্বারশিপ পেলেন? এটা কিন্তু 700 নট এ মানে জোক অ্যাকচুয়ালি, কারণ আপনার এই 1 বছর জার্নিতে অলরেডি 2 মাস বন্ধই ছিল, তো আসলে বলতে গেলে আপনি কয়েক মাস সময় পেয়েছেন মাত্র। তো কি অফার করছেন যে মেম্বাররা আসলে আকৃষ্ট হচ্ছে? আমি আসলে সেলসের পয়েন্ট অফ ভিউটা জানতে চাচ্ছি। এক্স্যাক্টলি, আসলে আমরা যখন গ্র্যাভিটি নিয়ে যখন প্ল্যান করছিলাম, গ্র্যাভিটি ইজ নট এ অনলি জিম, ইটস এ লাইফস্টাইল অলসো। মানে আমাদের ওখানে আপনি যখন যাবেন বা আমাদের একজন মেম্বার যখন আমাদের ওখানে ভিজিটর যদি যায় আমাদের ওখানে দেখতে পাবে, আমরা বাকি যে 10টা জিম আপনার আমাদের চিটাগংয়ে যতগুলো জিম আছে, আমাদের এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট। আমরা ওখানে ডিফারেন্ট কিছু প্ল্যান করেছিলাম। প্রথমত হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্সটা টোটালি ডিফারেন্ট। আমরা ওখানে আমাদের ওয়েল ইকুইপমেন্টস তো আমাদের আছেই, আমাদের ট্রেনাররা খুবই সার্টিফাইড ট্রেনাররা ওখানে আছে, তারা খুবই হেল্পফুল, সেটা আমাদের মেম্বারদের ওপিনিয়ন। এবং আমরাও চেষ্টা করছি তাদেরকে আরও বেশি ট্রেন করে, ট্রেনারদেরকে আমরা আবার ট্রেনিংয়ের মধ্যে রেখেছি। আমাদের প্রত্যেকটা সেগমেন্টে আমরা ট্রেনিং পর্যায়ক্রমে আমরা করে যাচ্ছি, হাউসকিপিং থেকে শুরু করে আমাদের ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকেও, ইভেন আমাদের ট্রেনারদেরকেও আমরা অলওয়েজ আমরা ট্রেনিংয়ের মধ্যে রেখেছি, যাতে তারা ভালো সার্ভিস এনশিওর করতে পারে। এবং সেই ট্রেনিংটা শুধু তাদের যে ওয়ার্কআউট ট্রেনিং তা কিন্তু না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হবে, তারা কাস্টমারদের সাথে তাদের বিহেভিয়ার কেমন হবে, তারা কীভাবে একজন কাস্টমারকে প্রপারলি হ্যান্ডেল করবে, একজন কাস্টমারের ভালো মন্দ সব দিকগুলো তারা কীভাবে প্রপারলি টেক কেয়ার করবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ওখানে ট্রেনিংয়ের মধ্যে রেখেছি, যেটা হোপফুলি আমি মনে করি মানে খুব রেয়ার এই বিষয়গুলো। তা আমরা ওভাবে কাজ করছি। আমাদের প্রত্যেকটা ট্রেনারকে আমরা ট্রেনিং থেকে শুরু করে আমাদের হাউসকিপিং যারা আছে তাদেরকেও আমরা ওভাবে ট্রেনিং করাচ্ছি, তাদেরকেও আমরা ট্রেনিংয়ের মধ্যে রেখেছি যে তারা কীভাবে হাউসকিপিংটা কীভাবে মেনটেন করবে। কারণ একটা জিমের সবচেয়ে মেইন পার্ট হচ্ছে কিন্তু ক্লিনলিনেসটা। আপনি আমাদের গ্র্যাভিটিতে গেলেই বুঝতে পারবেন যে আমরা কতটা অনেস্টলি সেটা করার চেষ্টা করি। আর এর পাশাপাশি আমাদের ম্যানেজমেন্টও যারা আছে তারাও খুব হেল্পফুল, তারাও প্রত্যেকটা সময় আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের ভালো মন্দ আমাদের প্রত্যেকটা বিষয়ে আমরা টেক কেয়ার করে আমরা ওইভাবে কাজ করার চেষ্টা করছি। আর এর পাশাপাশি হচ্ছে কেন গ্র্যাভিটিতে আসবে, গ্র্যাভিটি আর 10টা জিম থেকে কেন আলাদা, সেটা আপনি আমার জিমে যখন আসবেন, আমার জিমের প্রথমত হচ্ছে আমার একটা ভালো এনভায়রনমেন্ট আমরা দিচ্ছি। সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের ওয়েল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সব ইকুইপমেন্টসগুলো আপনি এখানে পাচ্ছেন, যেগুলো আপনি যদি সত্যি করে ওভাবে বলি ঢাকাতেও নাই। ঢাকা তো আমাদের রাজধানী, ঢাকাতেও কিন্তু অনেক মানে এই ধরনের ইকুইপমেন্টসগুলো নাই। যেমন আমরা ওখানে পানাডা যে ইতালির যে ব্র্যান্ডটা নিয়ে আসছি, ওইটাও আপনি খুব রেয়ার, মানে ওয়ার্ল্ডের টপ 3 এক্সপেন্সিভ একটা এবং ওয়েল ইকুইপমেন্ট হচ্ছে যে পানাটা। এরপর আমরা ইউএসএ থেকে নিয়ে আসছি ম্যাট্রিক্স একটা ব্র্যান্ড নিয়ে আসছি। এর পাশাপাশি আমরা চায়না থেকে কিছু কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে আসছি, যেগুলো সচরাচর আপনি অন্য জিমে পাবেন না, শুধু আমাদের কাছেই পাবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশে প্রথম কোনো জিম যারা নিজেদের ব্র্যান্ড লঞ্চ করেছে, ইকুইপমেন্ট ব্র্যান্ড। তো আমাদের প্ল্যানটা ছিল শুরুর থেকে এইভাবে যে যেহেতু কোনো ব্র্যান্ড বাংলাদেশে নাই, লোকাল ব্র্যান্ড নাই, সেই হিসেবে আমরা যদি একটা ব্র্যান্ড স্টার্ট করি আমরা, তাহলে আমাদের প্ল্যানটা ছিল এভাবে যে আগামী 2030 সালের মধ্যে যদি আমরা যদি বাংলাদেশে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড লঞ্চ করা, ইন্টারন্যাশনালি এক্সপোর্ট করার একটা আমাদের ওভাবে টার্গেট নিয়ে আমরা কাজটা শুরু করেছি আর কি। তো আমাদের ব্র্যান্ডটাতে আমরা প্যাটার্ন করেছিলাম আপনার জার্মানিতে এবং ম্যানুফ্যাকচার করেছি তাইওয়ানে। আচ্ছা, তো সে কারণে আমাদের জিমে আসলেই আপনারা দেখতে পাবেন গ্র্যাভিটি ফিটনেস ওন ব্র্যান্ড, এবং যেটা বাংলাদেশে শুধুমাত্র ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরাই যেটা নিয়ে আসছি। এর পাশাপাশি আমাদের লাইটিংটা খুব ডিফারেন্ট। আমরা প্রথম কোনো জিম যারা 8GB DMX লাইটিং সিস্টেমটা নিয়ে আসছি চায়না থেকে, যেটার সাথে আমাদের বোস সাউন্ড সিস্টেমের সাথে সিঙ্ক্রোনাইজ করে দেওয়া আছে, টোটালি ডিফারেন্ট লাগে। আপনারা যারা গেছেন বা যারা এখনও যাননি, আমি বলবো আজকের আপনাদের মাধ্যমে আপনারা আসবেন আমাদের জিমে, একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট আমাদের ওখানে পাবেন, যেটা অন্যান্য কোনো জিমের সাথে আমাদের সাথে আপনি মানে মিল পাবেন না, সিমিলারিটি পাবেন না। এর পাশাপাশি আমি যদি বলি, আমাদের ওখানে একটা ব্র্যান্ড শপ আছে, যেখানে আপনি একজন জিম করতে গেলে মেল ফিমেল তার যা যা ক্লোদিং থেকে শুরু করে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে যা যা প্রয়োজন হয় সব কিছু আমাদের ওখানে আমাদের একটা ব্র্যান্ড শপ আছে, ওখানে আপনি চাইলে ওখান থেকে আপনি শপিং করতে পারছেন। এবং আপনার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে আপনার ক্লোদিংগুলো বা অ্যাক্টিভওয়্যারগুলো আপনি আমাদের ওখানে পাবেন। এরপরে চলে আসতেছে আমাদের ওখানে একটা ক্যাফে আছে, একদম
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ক্যাফে আছে আমাদের, যেটা একটা জিমের মধ্যে এতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে খুবই কম, হয়তো ইন ফিউচার আরও হবে। বাট আমরা ট্রাই করেছি আমাদের একটা স্ট্যান্ডার্ড একটা ক্যাফে করার জন্য, যেখানে আপনি চিটংয়ে বসে আমাদের জিমে বসেই নর্থ এন্ডের, ঢাকার যে নর্থ এন্ড যে ব্র্যান্ডটা আছে আমরা সবার খুব পরিচিত এবং প্রিয় একটা ব্র্যান্ড, যারা কফি আমরা ভালোবাসি, তাদেরই সব কিছুই আমাদের এখানে সেট আপটা দেওয়া আছে। এর পাশাপাশি আমাদের গ্র্যাভিটির একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমাদের কোনো ট্রেনার কিন্তু আপনাকে কোনো ডায়েট প্ল্যান দিবে না। আচ্ছা, এটা আমাদের রেস্ট্রিক্ট করা আছে যে কোনো ট্রেনার ডায়েট প্ল্যান দিতে পারবে না। কারণ হয় কি, ম্যাক্সিমাম জিমগুলো দেখা যায় যারাই ট্রেনার তারাই ডায়েটিশিয়ান, ব্যাপারটা কিন্তু আসলে ওরকম না। এটা আমাদের সেন্স থেকে যেটা আমরা বুঝি, ট্রেনার তার কাজ শুধু ট্রেনিং করানো, আর ডায়েটিশিয়ান যিনি একজন প্রফেশনাল একজন ডায়েটিশিয়ান আমাদের এখানে আছেন, ইকবাল চঞ্চল চৌধুরী, উনি আপনার ডায়াবেটিক হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল এবং সার্চ ডিসকভারি ইউনিট 2-তে ওনার চেম্বার করেন এবং আমাদের ওখানেও উনি 2 ঘন্টা আমাদেরকে সময় দেন। তো আমাদের মেম্বার যখন একজন অ্যাডমিশন নেয় তখন আমরা তাকে কমপ্লিমেন্টারি ফেসিলিটিসটা দিয়ে থাকি। জি, আপনি চাইলে আমাদের ওখান থেকে একজন আমাদের ডায়েটিশিয়ানের কাছ থেকেই ডায়েট প্ল্যানটা পাবেন। তাহলে এক্ষেত্রে হয় কি, একজন প্রপার এক্সারসাইজের পাশাপাশি আপনি যখন প্রপার ডায়েট প্ল্যানটা পাবেন, তাহলে আপনার দুটোর কম্বিনেশনটা যখন হবে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আমরা আমাদের মেম্বারকে যখন জিজ্ঞেস করি আপনি কোন প্ল্যানে আপনি অ্যাডমিশনটা নেবেন, সে যদি বলে আমি ওয়েট গেইন করতে যাচ্ছি, তাহলে আমরা তাকে ওভাবেই আমাদের প্ল্যানিংটা দেবো। আপনি যদি চান আপনি ওয়েট লস করতে আসছেন, আমরা আপনাকে ওভাবেই আমাদের ওয়ার্কআউট প্ল্যান এবং ডায়েট প্ল্যান আমরা ওভাবেই দিব। তাহলে এই বিষয়গুলোর পাশাপাশি আমাদের ওখানে একটা মিনি লাইব্রেরি আছে, যেটা জিমে খুবই রেয়ার। আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে জিমে লাইব্রেরি কেন? তো আসলে আমি নিজেও বই পড়তে ভালোবাসি যখনই সময় পাই। আর এর পাশাপাশি আমাদের ওই লাইব্রেরিতে আমরা ইন্টারন্যাশনাল সব ফিটনেস বুকসগুলো রেখেছি। জি, যখন যারা প্রফেশনাল, যারা বডি বিল্ডিংও যারা ইনভলভ হতে চায় বা যারা শুধু ফিট থাকতে চায়, তারাও যদি এখানে আসে, বিভিন্ন বইগুলো পড়লে ইন্টারন্যাশনাল বুকস, তারা তাদের লাইফস্টাইলগুলো সম্পর্কে জানতে পারবে। এবং এভাবে করে আমরা আমাদের প্ল্যানিংগুলো সাজিয়েছি আর কি। অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর করে আসলে পরিকল্পনা করেছেন, এটা আনবিলিভেবল। এবং এটা নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ জিমের মধ্যে আপনি ওভাবে করে প্ল্যান করেছেন। সো এখন একটু যদি জানতে চাই, একটু বিজনেস নিয়ে যদি আমরা একটু কথা বলি, যেহেতু আপনিও বিজনেস করছেন এবং ডেফিনেটলি আপনি জিম বা এই প্রতিষ্ঠান চ্যারিটি তো মোটেও না, বিজনেস তো করতেই হয় আমাদের। সো বিজনেস পারপাসে যদি ভাই একটু জানতে চাই যে বাংলাদেশে আপনার কি মনে হয় এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে কি কি অপরচুনিটি আপনি দেখেন, বা আপনার কি মনে হয়? এটার মানে তো এই না যে গ্র্যাভিটির মতো যদি আরেকজন জিম ক্রিয়েট করে, এটার মানে তো এই না যে আপনার ব্যবসা হবে না। বাট এই ফিটনেস ইন্ডাস্ট্রিটা নিয়ে আপনার কি মনে হয়, অপরচুনিটি কি কি আছে সামনের দিকে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। প্রথমত আমি বলবো, আমরা চাই আমরা গ্র্যাভিটি আমরা যেভাবে স্টার্ট করেছি বাংলাদেশে আরও আমাদের চেয়ে তো আরও স্ট্যান্ডার্ড, আরও বেটার কিছু আসুক বা আরও বেস্ট কিছু আসুক আমরা চাই। তাহলে হবে কি, তখন কম্পিটিশনটা আরও বাড়বে। আলটিমেটলি এটার জন্য বেনিফিটেড হবে কিন্তু আমাদের মেম্বাররা, যখন কম্পিটিশনটা যখন সার্ভিসটা তখন ডেভেলপ করবে আরও। কারণ সবাই তখন চিন্তা করবে না আমাকে সার্ভিস ডেভেলপ করতেই হবে। ম্যাক্সিমাম জিমগুলো তো হয় কি, তারা স্টার্ট করে বাট ওইটাকে সার্ভিসটাকে ফল করে ডে বাই ডে ফল করে, তাদের কমিটমেন্ট ঠিক রাখতে পারে না। বাট আমরা চাচ্ছি যে শুরু থেকে যতদিন গ্র্যাভিটি বেঁচে থাকবে শেষ দিন পর্যন্ত কিন্তু আমাদের সার্ভিসটা যাতে আমরা এভাবে দিয়ে যেতে পারি। আর যে প্রশ্নটা আপনি করলেন সম্ভাবনা, আর অসম্ভব সম্ভাবনা আছে, অপার সম্ভাবনা আছে। আমরা শুরুতেই জানি আসলে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমি যদি বলি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলি, ভারতে কিন্তু প্রায় 70+ শুধু ইকুইপমেন্ট ওন ব্র্যান্ড আছে, ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড আছে, যেটা বাংলাদেশে এখন একটাও নাই। যেগুলো হচ্ছে লোকালি, এগুলো মানে খুবই নর্মাল ওয়েতে, ওগুলো কোনো স্ট্যান্ডার্ড না। তো যেটা আমার পূর্ববর্তী প্রশ্নে আমি বলেছিলাম যে আমরা সেই লক্ষ্যে কিন্তু আমাদের ব্র্যান্ডটা লঞ্চ করেছিলাম। দেখেন বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু ইকুইপমেন্ট প্রতি বছর বিদেশ থেকে আমাদের এই দেশে আমদানি হয়ে আসছে। তাতে হচ্ছে কি, আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে, আমাদের দেশের রিজার্ভ খালি হয়ে যাচ্ছে। আমি যদি ওভাবে চিন্তা করি, এখন আমাদের দেশে যারা বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন, ওনারা যদি এই বিষয়টাতে একটু ফোকাস দেয়, ইভেন দো আমাদের গভর্নমেন্ট থেকেও যদি এই বিষয়টাতে একটু ফোকাস দেয় যে আমাদের দেশেও যদি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইকুইপমেন্ট ব্র্যান্ডের একটা ফ্যাক্টরি যদি এখানে করা যায়, তাহলে কিন্তু
আমরা সেই মার্কেটটাকে কিন্তু এখানে যে মার্কেটটা আছে সেটাকে রিচ করতে পারবো। এই একটা প্রথম সম্ভাবনা, যেটা আমাকে শুরুর দিকে আমাকে নাড়া দিয়েছে, যেটা আমি আপনাকে বললাম যে আমাদের একটা প্ল্যান আছে যে 2030 সালের মধ্যে আমাদের একটা ফ্যাক্টরি করা, আমাদের মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড লঞ্চ করা, যেটা আমাদের লোকাল মার্কেটকেও আমরা সাপোর্ট দিতে পারবো, এবং পাশাপাশি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটকেও আমরা নিজেদেরকে একটা মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড আমরা লঞ্চ করতে পারবো। বাংলাদেশ থেকে অনেক পণ্য আছে, আমরা RMGতে ওয়ার্ল্ডের মধ্যে টপ 2-এর মধ্যে আমরা আছি। তাহলে আমরা সেক্ষেত্রে যদি আমরা এখানেও যদি আমরা ফোকাস দিই, এখানেও আমাদের অনেক সম্ভাবনা আছে। এবং এই ইন্ডাস্ট্রি থেকে ঘিরে প্রচুর ছেলে মেয়ে কিন্তু এখন আসছে, এই ইন্ডাস্ট্রিতে আসছে, কিন্তু বাট তাদেরকে কিন্তু প্রপারলি কিন্তু আমরা গাইড করছি না। তারা কিছু দূর সময় যায়, বাট অ্যাকচুয়ালি বডি বিল্ডিংটা খুব এক্সপেন্সিভ একটা গেম, এটা আপনারা সবাই জানেন, খুব এক্সপেন্সিভ একটা গেম এবং অনেক টাফেস্ট একটা গেম, এবং এটা সবার পক্ষে কন্টিনিউ করা সম্ভব হয় না। তো আমরা যদি একটা ওভাবেই চিন্তা করি, যেমন সাপোজ ধরুন BKSP, আমাদের বিভিন্ন ধরনের স্পোর্টস নিয়ে কিন্তু আমরা ওখানে কাজ করে, ওখানের মধ্যে একদম গভর্নমেন্ট লেভেল থেকে, একদম জুনিয়র লেভেল থেকে আমরা ওখানে কাজ করতেছি। এখন আমরা যদি সেই জিনিসটাকে, এই বডি বিল্ডিং সেকশনটাকে যদি আমরা ওভাবেই চিন্তা করে ফোকাস দিই, বা BKSPতেও যদি এটাকে ডেভেলপ করা হয়, BKSPতেও যদি ওভাবে ডেভেলপ করা যায়, বা আমাদের যে বডি বিল্ডিং ফেডারেশন আছে তাদের মাধ্যম দিয়েও যদি এখানে কোনো একটা একদম জুনিয়র লেভেল থেকে, তাহলে তাদের আবাসিকভাবে তারা ওখানে থাকলো, তারা থেকে ওখানে তাদের জেনারেল পড়াশোনার পাশাপাশি যারা বডি বিল্ডিং নিয়েও তারা কাজ করতে পারবে, এবং পাশাপাশি অনেক ট্রেনারকে আমরা ট্রেন করতে পারি। এবং এই ব্যাপারে আমাদের পৃষ্ঠপোষকতা খুব প্রয়োজন। আমরা যদি ইন্টারন্যাশনাল যে ক্যারিকুলাম যা আছে ওগুলোকে নিয়ে এসে যদি আমরা এখানে আমাদের ডেভেলপমেন্ট করতে পারি, এখানে অনেক সম্ভাবনা আছে। এখানে প্রচুর আপনার ইয়াং জেনারেশনকে আমরা এখানে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবো, প্রচুর আমাদের সেই অপরচুনিটি এখানে আছে। এর পাশাপাশি হচ্ছে তৃতীয় যে সম্ভাবনাটা আমি দেখছি, সেটা হচ্ছে যে আমার দেখা, আমার একান্তই আমার নিজস্ব ভাবনা থেকে কথাগুলো বলছি, প্রচুর পরিমাণে যারা বডি বিল্ডিং করে, আমি যদিও নিজে বডি বিল্ডার না, বাট যারা বডি বিল্ডার যারা আছে, আমার কোনো ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যারা বডি বিল্ডার যারা আছে তাদেরকে কিছু জেনারেল যে ফুড তারা ইনটেক করে, তার পাশাপাশি তাদেরকে কিছু সাপ্লিমেন্ট নিতে হয়, সেখানে বেশ কিছু মেডিসিনও তাদেরকে নিতে হয়। এটা শুধু ওরা নিচ্ছে না, সারা বিশ্বব্যাপী এটা নিতে হয় আর কি, আমি যতটুকু জানি আর কি, বাকিটা ওনারা ভালো বলতে পারবে। তো প্রচুর পরিমাণে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের দেশে ইম্পোর্ট হয়ে আসে। আমি যতটুকু জানতে পেরেছি, প্রায় প্রতি মাসেই প্রায় 3 থেকে 4 কন্টেনার প্রোডাক্ট আসে বিভিন্ন দেশ থেকে। আচ্ছা, তো আমাদের দেশে অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানিরা আছে, এবং অনেক পণ্য, অনেক ওষুধ আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে। কিন্তু আমরা যদি সেই বিষয়গুলো, আমাদের যারা বড় যারা ফার্মাসিউটিক্যালস কোম্পানিরা যারা আছেন, ওনারা যদি একটু এই দিকে একটু ফোকাসটা দেন, এই প্রোডাক্টগুলোর ব্যাপারে যদি ওনারা একটু ফোকাস দেন, এবং তাতে হবে কি, ওনাদের একটা বিজনেস হবে, এবং আমরা যারা এখানকার যারা ইউজার, যারা আমাদের দেশে যারা লোকাল ইউজার যারা, তারা আরও সাশ্রয়ী মূল্যে কিনতে পারবে। আচ্ছা, তো এই জিনিসগুলো মানে এই 3টা সম্ভাবনা কিন্তু আমি দেখছি, যেগুলো আমরা এখানে ফোকাস দিচ্ছি না। আমাদের মানে 100-এর মধ্যে আমরা হয়তো 1% আমরা এখনো ফোকাস দিচ্ছি না। আমরা এই বিষয়গুলোকে যদি একটু ফোকাস দিই, এই ইন্ডাস্ট্রিটা হবে বাংলাদেশে অন্যতম একটা বিগেস্ট একটা ইন্ডাস্ট্রি। ওকে, তাহলে ভাই আপনি বলতে চাচ্ছেন যে আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রির পাশাপাশি, বাট এই ইন্ডাস্ট্রিটা মানে হেলথ বা ফিটনেস, রাইট, বা জিমের সারাউন্ডিং, এই স্বাস্থ্য সচেতনতা নিয়ে যে বিষয়গুলো বা সাপ্লিমেন্ট, এই বিষয়টা নিয়ে অতটা আসলে প্রোগ্রেসিভ না আর কি আমাদের দেশে। মানে এখানে যথেষ্ট গ্যাপ আছে, এবং এখানে অপরচুনিটিও অনেক বেশি আছে। আচ্ছা, তো এখন আপনার সর্বপ্রথম কখন মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতেই আমার প্লে করা উচিত, বা আপনি কেন এই প্রফেশনটাই বেছে নিলেন, মানে এই ইন্ডাস্ট্রিটাই কেন আপনার কাছে পছন্দের? এটা কি আপনার কোনো প্যাশন ছিল? প্যাশন তো অবশ্যই, কারণ আপনি যে কোনো কাজের পেছনে আপনাকে প্যাশন থাকতে হবে। আমি একটু আগেই বলি, 2004 সালে আমি প্রথম কোনো জিমে যাই, যদি আমি কোনো বডি বিল্ডার না, আমি ফিট থাকতে পছন্দ করি, এবং আমার থাকে না আমার ভালো লাগার জায়গা, আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে একটা ফিটনেস সেন্টার, মানে জিমে আমার ভালো লাগার জায়গাটা, এটা আমি সবসময় খুব মানে আমার ভালো লাগে আর কি। আমি ফিট থাকতে পছন্দ করি, ওয়ার্কআউট করতে পছন্দ করি, মানে ফিট থাকতে পছন্দ করি। তো সেই ভালো লাগা থেকে আমার 2004 সালে আমার প্রথমেই জিমে যাওয়া। এরপর মাঝে মাঝে বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত যাওয়া হতো না, বা চেষ্টা করতাম যখনই সময় পেতাম জিমে যাওয়ার চেষ্টা করতাম। তো এইভাবে করতে করতে আপনার প্রায় 2020 সালে যখন আমরা করোনায় সবাই আক্রান্ত বা ভয়ে ছিলাম, তখন তো আমরা সবাই লকডাউনে বাসায় ছিলাম।
তখন আমি যখন অফিস থেকে যাই 25শে মার্চ, আমার যতটুকু ভুল না হলে, যদি আমাদের লকডাউন হচ্ছে, আমি কিছু ইকুইপমেন্টস কিনে বাসায় নিয়ে যাই। এটা আপনাকে একদম শুরুর দিকে গল্প বলছি। কিছু ইকুইপমেন্টস নিয়ে বাসায় নিয়ে যাই, যে বাসায় ওয়ার্কআউট করবো। মানে আমি অতটুকু ডেডিকেটেড ছিলাম আমার ফিটনেসের প্রতি। তো তখন মনে একটা স্বপ্ন ছিল এটাই, যে আমার নিজের একটা জিম হবে, কখনো আমার নিজের একটা জিম আমি করব, এরকম একটা প্ল্যান ছিল। বাট কখনই আমি প্রফেশনালি এই বিজনেসে ইনভলভ হবে এটা আমার কখনোই প্ল্যান ছিল না। বাট আমার প্ল্যান ছিল আমার নিজের একটা জিম হবে। তো লকডাউনে যখন আমরা অফুরন্ত সময় আমরা বাসায় সময় কাটাচ্ছিলাম, আমি পৃথিবীর বিভিন্ন যে ইকুইপমেন্টস কোম্পানিগুলো আছে তাদের সাথে আমি মেইলে যোগাযোগ করতাম, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতাম, বা বিভিন্নভাবে তাদের ওয়েবসাইটগুলোতে তারা আমাদেরকে বিভিন্ন তাদের ক্যাটালগুলো পাঠাতো। এভাবে হঠাৎ করেই একদিন স্বপ্ন দেখা শুরু করলাম যে না, একটা জিম করব, একটা নিজের একটা জিম করব। তখন আমি আমার যে কো-ফাউন্ডার, যার কথা বললাম, শিবনাথ কর রকি, সেও খুব ফিটনেস এনথুজিয়াস্টিক, তো তার সাথে আমার ম্যাচিংটা খুব ভালো হয়। তো যে কারণে গিয়ে আমাদের দুজনের প্যাশনটাও ছিল একই রকম, যে আমরা একটা ফিটনেস সেন্টার করব। তো যখন দুজনের প্যাশনটা যখন ম্যাচ করে, তখন আমরা আসলে এটাকে নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক শুরু করি, তখন করোনা শুরুর দিকে আর কি। তো যাক, আস্তে আস্তে আমরা আমাদের সাথে আমি একটু বলি যে আমাদের গ্র্যাভিটির আমার শুরুর পেছনে কিন্তু আমার একটা জিম আছে চট্টগ্রাম শহরে। ওটার ফাউন্ডার এবং কোফাউন্ডার আমরা দুজন, আমি এবং আমার কোফাউন্ডার রকি। ওটার নাম হচ্ছে অলিম্পিয়া ফিটনেস ক্লাব। এটা হচ্ছে শাহজাহান হোটেল, সদরঘাট, ওখানে। ওটা প্রায় 5 বছর হয়ে গেছে। ওখানে আমার আরও কিছু আমার পার্টনাররা আছেন ওখানে। তো তাদেরকে নিয়ে আমরা ওখানে 2020 সালে আমরা এটা যাত্রা শুরু করি। তো ওটা যখন সাকসেসফুলি যখন আমরা রান করলাম, এরকম 1 বছর পরে দেখছি ওখানে বেশ কিছু রেসপন্স, আমরা খুব ভালো রেসপন্স পেলাম ওখানের মধ্যে। প্রায় বর্তমানে আমাদের প্রায় 2,500 মেম্বার ওখানে এই অলিম্পিক ফিটনেস ক্লাবে। হ্যাঁ, তো 2,500 মেম্বাররা আসলে সবাই আসলে রেগুলার আসে না, বা ওভাবে করে সাইকেলিংটা হয় আর কি। এটা প্রত্যেকটা জিমেই ওভাবে চলে। তো ওটা থেকে যখন আমরা সাকসেসফুলি রান করলাম, ওটা থেকে আমরা আবার স্বপ্ন দেখা শুরু করলাম যে না, এবার আরও ডিফারেন্ট কিছু একটা করব। তো সেই থেকে আসলে এই বিজনেসটাকে আমরা একদম পুরোপুরি প্রফেশনালি নিয়ে আমরা যাত্রা শুরু করি আর কি। সো এখন প্রশ্ন আসে, প্রত্যেকটা ব্যবসায় রিস্ক থাকে এবং এখানে একটা লস হওয়ারও একটা ধাক্কা থাকতে পারে, বা অনেক জিম আমরা বন্ধ হতেও দেখেছি। তো প্রশ্নটা হচ্ছে ভাইয়া, যারা একটা জিমের ওনার, আসলে খুব একটা আমরা অনেক সময় এই প্রশ্নগুলো খুব একটা এই বিষয়গুলো বই পুস্তকে থাকে না, যে একটা ব্যবসা কিভাবে লস হয়, বা একটা সেলুন আমরা মনে করি যে একটা সেলুন নাপিত থাকবে 2-3 জন, এটা হয়তো আজীবন চলবে, চুল নখ দাড়ি এগুলো তো অলওয়েজ কাটতে হবে। বাট বিষয়টা কিন্তু এমন না, প্রত্যেকটা ব্যবসায় কিন্তু লাভ লস এটা তো থাকবেই। তো যেহেতু আপনাকে আমরা পেয়ে গেছি, একটু যদি জানতে চাই জিম এই ইন্ডাস্ট্রিটায় ভাইয়া লস বা রিস্ক ফ্যাক্টরটা কি আসলে? দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রত্যেকটা ব্যবসায় কিন্তু লাভ এবং লস থাকে, এটা ব্যবসার ধরন। জি, আজকে আপনার যদি প্রফিট হয়, কালকে আপনার লস হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর জিমের ক্ষেত্রে যদি সেটা বলি, এখানে আমি যদি বলি, আমি লস তখনই হবে যখন আমি আমার কমিটমেন্টটা ধরে রাখতে পারবো না। সেক্ষেত্রে কি, আমি একটু আগেই আমার একটা প্রশ্ন বললাম, সেটা হচ্ছে এভাবে যে আমরা যখন সবাই স্টার্ট করি, কিন্তু আমরা সবাই শুরু করে দিই জিম, বা আপনি যেটা বললেন সেলুনের কথা বললেন, বা আদার্স যে কোনো বিজনেস আমরা শুরু করে দিই। বাট ওটাকে আমরা ইন দ্য লং রান কিন্তু আমাদের কমিটমেন্টটা ধরে রাখতে পারি না। যারা ধরে রাখতে পারে তারা হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর তখনই লস হবে যখন আপনি আপনার সার্ভিসগুলো যেভাবে শুরু করেছিলেন ওভাবে যখন ধরে রাখতে পারবেন না। মেম্বার কেন আপনার এখানে থাকবে? আপনি বলেছেন আপনার এখানে হাইজিন পার্টটা খুব ভালো থাকবে, ওয়েল ইকুইপমেন্ট থাকবে, আপনার ট্রেনাররা সাপোর্ট দিবে, বা আদার্স যে ফেসিলিটিস কথাগুলো আমি বললাম সেগুলো যখন আমি প্রপারলি মেনটেন করতে পারবো না, মেম্বাররা যখন ডিজার্টেড হবে, বা মেম্বাররা যখন বিরক্ত হয়ে যাবে গিয়ে যে না ওরা কথা বলছে একরকম, কাজের সাথে তো কথার মিল নাই, তখন যখন মেম্বার চলে যাওয়া শুরু করবে। আর মেম্বারই হচ্ছে কিন্তু জিমের কথা যদি বলি, জিমের প্রাণ। আচ্ছা, মেম্বারই হচ্ছে জিমের প্রাণ। আপনাদেরকে মেম্বারদেরকে নিয়ে আপনার জিমের প্রতিটা বিষয় আপনাকে মেম্বারদেরকে ইনভলভমেন্টে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। মেম্বাররা কী চাচ্ছে তাদের খোঁজ নেওয়া, আমাদের যারা ট্রেনার যারা আছে তারা ঠিকমতো সাপোর্ট দিচ্ছে কিনা, আমাদের যারা হাউসকিপিং আছে আপনারা ঠিকমতো সার্ভিস পাচ্ছেন কিনা। আমরা যখন প্রতিটা বিষয় যখন মেম্বারদেরকে যখন নোটিফাই করবো, বা মেম্বারদের কাছে যখন 1-to-1 কথা বলবো, বা তাদের খোঁজ খবর রাখবো, মেম্বারও চিন্তা করবো যে না আমি এমন একটা জিমে আছি বা থাকবো যেখানে আমার সার্বক্ষণিক আমার একটা
খোঁজ খবর নেওয়া হচ্ছে বা আমাকে টেক কেয়ার করা হচ্ছে। এবং মেম্বাররা যখন থাকবে আপনার বিজনেসটা অটোমেটিক্যালি আপনি এটা সামনের দিকে এগিয়ে যাবে, এবং মেম্বাররাই তাদের আপনার জন্য নতুনভাবে কাস্টমার ক্রিয়েট করবে। আচ্ছা, ওয়ার্ড অফ মাউথ। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমি মনে করি না এখানে আপনার ফোকাসটা ঠিক রাখতে হবে যে আপনি আপনার সার্ভিসটাকে এনশিওর করতে হবে, আমি মনে করি। আর এর পাশাপাশি দেখা যায় কি, ধরেন আমি যদি বলি আপনি সময়ের সাথে সাথে আপনার স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পারলেন না, আপনাকে সময়ের সাথে সাথে কিন্তু আপনাকেও আপডেট হতে হবে। ইকুইপমেন্টস আপডেট হচ্ছে, আপনার আদার্স যে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে সময়ের সাথে সাথে আপডেট হচ্ছে, আপনাকেও কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু আপডেট হতে হবে। আমি 1 বছর হয়ে গেল গ্র্যাভিটি, আমি যদি আগামী 5 বছর পরেও যদি একই ইকুইপমেন্টস বা একই রকম সার্ভিসগুলো রাখি, কাস্টমার কিন্তু ওভাবে আপনাকে রিচ আউট করবে না। আচ্ছা, হ্যাঁ, ট্রু। এটা তো আপনাকে সময়ের সাথে সাথে নিজেকেও আপডেট করতে হবে। আপনি 5 বছর আগে আপনাকে যা দেখেছে এখনও যদি তাই দেখে, মানুষ তো চিন্তা করছে কেন আপনার কাছে ওই 5 বছর আগের রিকুইপমেন্টসে বা 5 বছর আগে পুরোনো সার্ভিসে কেন আমি ওই টাকা দিয়ে আমি পে করবো কেন? তখন আপনাকে ওটাই মাথায় রাখতে হবে, সময়ের সাথে সাথে আপনাকে আপডেট হতে হবে। তাহলে কি আমি মনে করি কখনোই জিম বিজনেসটা খুবই দারুণ একটা বিজনেস, এবং অবশ্যই এটা সাকসেসফুলি হওয়ার মূল কারণ হচ্ছে আপনাকে সার্ভিসটাকে এনশিওর করতে হবে, এবং আপনি যদি আপনার কমিটমেন্টটাকে যদি প্রপারলি ধরে রাখতে পারেন, আপনার বিজনেসটা লস হওয়ার কোনো সুযোগ নেই। গ্রেট। সো এখন প্রশ্ন আসে যে যেহেতু আপনি একটা প্রিমিয়াম জিম সেগমেন্ট করছেন বা যে একটা নির্দিষ্ট পার্টিকুলার কিছু টার্গেট করে আপনাদের প্ল্যানিং বা মেম্বারশিপ প্যাকেজ প্ল্যানিং আর কি, সো এখন প্রশ্ন আসে অনেক সময় অনেক স্টুডেন্টরা আসতে চায়, হয়তো অনেকেই জিম করতে চায়, এখন ইয়াং বয়স থেকে অনেকে বা ইউনিভার্সিটি পড়ে তারা জিম করতে চায়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যে সকল আমাদের চট্টগ্রাম বলি বা বাংলাদেশে বলি যারা প্রিমিয়াম জিম মেনটেন করছেন, তাদের দেখা যায় হয়তো একটু ক্যাপাসিটির বাইরে অনেক সময় হয় অনেকের জন্য, যারা স্পেশালি স্টুডেন্ট। তো তাদেরকে নিয়ে চিন্তা করে কি গ্র্যাভিটি চিন্তা করছে বা কি মনে হয়? হ্যাঁ, আমরা শুরুর দিক থেকেই আমাদের স্টুডেন্ট কোনো প্যাকেজ ছিল না আমাদের, বাট আমরা যখন দেখছি যে প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে আসছে, রেসপন্স করছে, তারা মানে গ্র্যাভিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছে, তখন আমরা ম্যানেজমেন্ট থেকে আবার ডিসিশন নিলাম যে আমরা একটা স্টুডেন্ট প্যাকেজ আমরা লঞ্চ করব। আমরা অক্টোবর থেকে আমরা স্টুডেন্ট প্যাকেজই আমরা লঞ্চ করেছিলাম, এবং আমাদের এখন প্রায় 150-র উপরে আমাদের স্টুডেন্ট, বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা আমাদের এখানে আছে, এবং তাদের জন্য স্পেশালি আমরা একটা প্যাকেজ রেখেছি। এরপরও তারা যদি তাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, আমরা ওটাকে অনার করার চেষ্টা করি। আমরা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রাইস রেখেছি, এরপরও তাদের কোনো রিকোয়েস্টটাকে আমরা চেষ্টা করি অ্যাজ এ স্টুডেন্ট তাদেরকে আমরা তারা যারা আসে তারা, কারণ আমি মনে করি যারা ব্যায়াম করবে, এক্সারসাইজ করবে, তারা কখনো মানে নেগেটিভ কোনো কিছুতে যারা যাবে না, এটা হচ্ছে আমার ধারণা। জি, তারা কখনো মাদকের সাথে জড়াতে পারবে না যারা এক্সারসাইজ করে। এটা আপনি মিলিয়ে নেবেন যে যারা এক্সারসাইজ করে রেগুলারলি, কারণ তারা যখন ফিট থাকে তারা নেগেটিভ কোনো কিছু তাদের মেন্টালিটিতে তারা কাজ করে না। তো আমরা সেই লক্ষ্যে আমরা তাদের জন্য আমরা ওইভাবে চেষ্টা করছি যে একটা স্টুডেন্ট আসলে আমরা তাদেরকেও ওইভাবে আমরা অনার করার চেষ্টা করি। এবং আমাদের প্রচুর স্টুডেন্ট আমাদের মেম্বারশিপ আছে, আমাদের সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এরপরে স্লটগুলোতে আসলে আমাদের বিভিন্ন কর্পোরেট ক্লায়েন্টরা আসে, তখন আমরা হয়তো স্টুডেন্টদেরকে ওইভাবে স্কোপ দিতে পারি না, বাট এই পুরো 12 ঘন্টা সময়টাতে আমাদের স্টুডেন্ট আমাদের এখানে সার্ভিসটা পায় আর কি। তাহলে বলা চলে গ্র্যাভিটি আসলে সবার জন্যই চেষ্টা করছি আমরা। জি, আমরা চেষ্টা করছি। তো এখন একটু যদি জানতে চাই, যেহেতু আপনি চট্টগ্রামের সন্তান এবং চট্টগ্রাম নিয়ে চিন্তা করছেন, এবং এইটা সহজে সবাই করে না, আপনি যদি আরেকটু কমার্শিয়ালি চিন্তা করতেন ব্যবসার জন্য, আপনি হয়তো ঢাকা চিন্তা করতে পারতেন, বাট আপনি ঢাকা চিন্তা করেননি ওভাবে। এইটার রিজনটা কি, বা আপনি চট্টগ্রামকে নিয়ে আপনার আসলে প্ল্যানটা কি? ধন্যবাদ। যেহেতু আমি চট্টগ্রামেরই সন্তান, চট্টগ্রামের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করে। তো সেই লক্ষ্য থেকেই আমরা কিন্তু চট্টগ্রামকে বেছে নিয়েছি, যে সবাই তো ঢাকা কেন্দ্রিক চিন্তা করে, আমরা চট্টগ্রাম থেকে শুরু করব, এবং চট্টগ্রাম থেকেই আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ব। এই লক্ষ্যে আমরা আসলে চট্টগ্রামকে বেছে নেওয়া। আর সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আমরা চট্টগ্রামে একটা অপার সম্ভাবনাময়, যদি ঢাকার পরে যদি আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে চট্টগ্রাম। এবং চট্টগ্রাম যেভাবে ডেভেলপ হচ্ছে, ইন ফিউচার আরও ডেভেলপ হবে বলে আমরা আশা রাখি, এবং সেই ডেভেলপমেন্টের একটা জার্নি হিসেবে আমরা একটা পার্ট অফ সেই জার্নির প্ল্যানিং থেকে আমরা কিন্তু এই চট্টগ্রামে এটা স্টার্ট করা। আর
এরপরে আমাদের প্ল্যান হচ্ছে আমাদের একটা প্ল্যান আছে। আপনাকে একটা বিষয় একটু বলে রাখি, রিসেন্টলি আমাদের বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের যে নতুন অ্যাডহক কমিটি হয়েছে, সেই অ্যাডহক কমিটি থেকে আমাকে চট্টগ্রামের প্রতিনিধিত্ব দায়িত্ব দিয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি চট্টগ্রামের প্রতিনিধিত্ব হিসেবে কাজ করছি। তো আমাদের অ্যাডহক কমিটি থেকে আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বডি বিল্ডিং কম্পিটিশন হচ্ছে না, যে আমি যেহেতু চট্টগ্রামের দায়িত্বে আছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে চট্টগ্রামে একটা মিস্টার চট্টগ্রাম একটা বডি বিল্ডিং কম্পিটিশন অ্যারেঞ্জ করার জন্য। তো আমরা অলরেডি প্ল্যান করছি যে আমাদের বডি বিল্ডিং ফেডারেশন যে অ্যাডহক কমিটি আছেন, প্রেসিডেন্ট থেকে শুরু করে আপনার সেক্রেটারি সবাই আমাকে গাইড করছেন, যেহেতু আমি ফেডারেশনে নতুন, আমাকে ওনারা গাইড করছেন। আমরা চেষ্টা করছি আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে একটি আপনার জাতীয় পর্যায়ে একটি গেম অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো আপাতত আমাদের প্ল্যানিংটা হচ্ছে এভাবে, ভবিষ্যতে দেখা যাক কী করতে পারি। আর গ্রেট ভাইয়া। সো এখন একটু নর্মাল কিছু প্রশ্নে চলে যায়, বেসিক, যে আচ্ছা কেউ যদি আসলে জিম করতে চায় আর কি, একটা ছেলে বা একটা মেয়ে বা কোনো কারো, প্রত্যেকেই চায় শারীরিক চর্চা করি বা আমি একটু এক্সারসাইজ করি, হয়তো আমাদের একটা গ্যাপিং রয়ে যায়, হয়তো অলসতা কাজ করে, বা আমরা হয়তো যেতে চাই না, বা বাসার থেকে দূরে হলে অনেক সময় অনেকে যেতে চায় না, অনেক ধরনের ইস্যু আছে। তো আপনি অ্যাজ এ ওনার অফ এ জিম, আপনি তো আপনার ডাটা আছে অনেক ধরনের, তো আপনার কি মনে হয় যে একজনের জিম কখন জয়েন করা উচিত? জিম কাদের জন্য আসলে প্রযোজ্য? এটা কি সবার জন্য, নাকি চাইলে অনেকেই না তোমার জিম না করলেও চল, তুমি হাঁটাহাঁটি করো, তুমি ডায়েট মেনটেন করো, বা জিমটা মানুষের লাইফে কতটুকু প্রয়োজন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। জিমটা আমি যদি বলি, আমি একজন ব্যবসায়ী হিসেবে বলছি না, বা আমি একজন আমার জিম আছে তাই বলে বলছি না। যদি একদম নর্মালি যদি বলি, আমাদের প্রত্যেকেরই এক্সারসাইজ করা উচিত, কারণ আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা আমরা পড়েই আসছি। জি জি জি। আপনি যদি নিজে ফিট থাকেন তাহলে আপনার সব কিছুই আপনার কি থাকবে, ভালো থাকবে। আপনি ফিট না থাকলে আপনার কিন্তু কোনো কিছুই আপনার ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আপনাকে জিম হচ্ছে একটা স্কুলের মতো। আমরা স্কুলে কেন যাচ্ছি? আমি তো সেই পড়াশোনাটা বই কিনে বাসায় পড়তে পারবো, বাট আমি স্কুলে যাচ্ছি কেন? স্কুলে গেলে আমি প্রপার যে গাইডলাইনটা কীভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন কোন বিষয়ে পড়তে হবে, আমাকে একটা প্রপার একটা আমাদের টিচাররা থাকে, আমাদের একটা গাইড করে। সেমভাবে যদি বলি, আমাদের যে জিমটাতে আপনি তখনই যাবেন, আপনি চাইলে বাইরে হাঁটতে পারছেন বা বাইরে ফ্রি অ্যান্ড অ্যাক্সেস করতে পারছেন, বাট আপনি কতটুকু সিকিউর পাচ্ছেন? আমাদের যে এনভায়রনমেন্ট থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আমরা প্রপারলি সেই সিকিউরিটিটা আমরা পাচ্ছি না, বা গাইডলাইনটা পাচ্ছি না। আমি ওয়ার্কআউট করলাম, সাথে কিন্তু আমি ডায়েট প্ল্যানটা আমি পেলাম না। কিন্তু তাতে হবে কি, আপনি এক্সারসাইজ করলেন, বাট আপনি ডায়েটের কারণে আপনি প্রপার রেজাল্টটা পাচ্ছেন না। কিন্তু যখন আপনি একটু জিমে আসবেন, একটা প্রফেশনাল জিমে যখন আপনি আসবেন, তখন আপনি কিন্তু প্রপার একটা গাইডলাইনটা পাবেন। সেটা হচ্ছে আপনি একটা কী এক্সারসাইজ করবেন। দেখা যাচ্ছে যে কোন বয়স থেকে এক্সারসাইজটা করলে তাকে কীরকম এক্সারসাইজ করলে তার জন্য ভালো হবে। যেমন আমাদের জিমে যদি কেউ আসে, আমরা তখন তাকে প্রশ্ন করি যে আপনি কি ওয়েট গেইন করতে যাচ্ছেন নাকি ওয়েট লস করতে যাচ্ছেন। অনেকে আসে ওয়েট লস করতে আসে, আমরা তাকে ওভাবে প্ল্যানটা দিই। আবার কেউ আসে ওয়েট গেইন করতে আসে, তাকে আমরা ওভাবে প্ল্যানটা দিই। তো আমাদের জিমে একটু ডিফারেন্ট হচ্ছে কি, আমাদের যারা ট্রেনার যারা আছে তারা অল আর্ট সার্টিফাইড, এবং তাদেরকেও আমরা যেহেতু আমরা আগেই বলেছি, আমরা প্রতিনিধি তাদেরকে আমরা একটা প্রশিক্ষণের মধ্যে রেখেছি। এবং পাশাপাশি আমাদের ওখানে যিনি নিউট্রিশনিস্ট যিনি আছেন, পুষ্টিবিদ ইকবাল চন্দন চৌধুরী, উনি আমাদের মেম্বারদেরকে তাদের চাহিদা অনুসারে তাদেরকে ডায়েট প্ল্যানটা দিয়ে থাকেন। কেউ যদি ওয়েট গেইন করতে আসে তাকে ওই ডায়েট প্ল্যানটা দেয়, আবার কেউ যদি ওয়েট লস করতে আসে তাকে ওভাবে ডায়েট প্ল্যানটা দেয়। তাহলে হয় কি, সে একটা প্রপার কমপ্লিট একটা সলিউশন পেয়ে গেল। কি তখন সে যখন ওয়েট লস করতে আসে, 3 মাস ওয়ার্কআউট করার পরে বা 6 মাস ওয়ার্কআউট করার পরে যখন তার একটা রেজাল্ট, সে এক্সপেক্টেড রেজাল্ট যখন সে পায়, তখন সেই নিজেই অনেক হ্যাপি থাকে, যেটা আমাদেরকে খুব বেশি ভালো লাগে। আমরা এর মধ্যে বেশ কিছু আমাদের মেম্বারদেরকে নিয়েও আমরা চালু করেছি, আমাদের ডেডিকেটেড মেম্বার, এভাবে আমরা কিছু অ্যাওয়ার্ডও দিচ্ছি আমাদের মেম্বারদেরকে নিয়ে। আর এর পাশাপাশি হচ্ছে যে আপনি ধরেন যাদের বয়স আপনার 14-15 বছর, তারা চাইলে ওই সময় থেকেও আমাদের চাইলে তারা জিমে আসতে পারে। এবং অনেক স্টুডেন্ট এইভাবে আমাদের এখানে আসছে, যাদের বয়স 14-15 বছর আমাদের এখানে আসছেন, তারা চাইলে ওয়ার্কআউট করেন। এবং আপনি অবাক হয়ে যাবেন, বাইরের দেশে কিন্তু আপনার কিডসদেরও জিম আছে। আচ্ছা আচ্ছা। যেটা আমরা হয়তো অনেকে জানিই না।
মানে প্রথম হ্যাঁ বাইরে কিন্তু কিডসদেরও অনেক জিম আছে, আমি চাইনা গিয়ে দেখেছি আপনার অনেক বাচ্চা আছে ওবেসিটি বেবি যারা আছেন, তাদের ওভারওয়েট অনেক বেবি আছেন, তাদেরকে প্রপার এক্সারসাইজের জন্য কিন্তু বাবা মারা তাদের কিডস জিমের মধ্যে তাদেরকে দিয়ে দিচ্ছে। হয়তো আমাদের দেশে আমরা এখন অনেকেই জানি না বা আমরা বিষয়গুলো সম্পর্কে আমাদের অবগত না, এখানেও একটা গ্যাপিং আছে। এই জিনিসটা তো আমরা কিন্তু চাইলে করতে পারি, কাজ করতে পারি। তো সেক্ষেত্রে যদি বলি একদম 13-14 বছর থেকে শুরু করে আপনি যে কোনো বয়সের আপনি আপনার পুরুষ বা মহিলা চাইলে আমাদের এখানে তাহলে জিমে আসতে পারে। আমাদের এখানে অনেকেই আছেন যাদের এজ 60+। আমি লাস্ট যে গেমটাতে আমি গেলাম মিস্টার ঢাকা, একটা গেমে গেলাম, ওখানে মাস্টার্স ক্লাসের একটা ক্যাটাগরিতে আপনার কম্পিটিশন ছিল, যাদের এজ অলমোস্ট 45+। তো অনেকেই আসছে ওখানে যাদের বয়স 55, 57 এজের অনেক বডি বিল্ডার আছে, যাদেরকে আমি দেখে অবাক হলাম, তারা এই বয়সে এতটা ফিট। আপনি বডি বিল্ডিং ফেডারেশনের পেজে ঢুকলে দেখতে পাবেন তাদের ছবিগুলো। তো আসলে বয়সটা আসলে আমরা যদি বলি একটা সংখ্যা, যেটা আমরা সবাই বলি, আপনার মনোবলটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনার যে কোনো বয়সে সুস্থ থাকার জন্য কোনো এজ লিমিট নেই, আপনি যে কোনো বয়সে এসে আপনি জয়েন করতে পারেন। অনেকে বলে ভাই আমার এত বয়স হয়ে গেছে, আমি এখন পারবো কি না, কোনো ব্যাপার না। যে কোনো বয়সের পুরুষ মহিলা আপনার মনোবল নিয়ে আপনি সেটা জিমে আসতে হবে এমন কোনো কথা নেই। জিমে আসলে আপনি একটা গাইডলাইন পাবেন, এটা সবচেয়ে ট্রু। আর আপনি যদি মনে করেন আপনি বাসেও করতে পারেন, চাইলে ইকুইপমেন্টস নিয়ে বাসে করতে পারেন। সুস্থ থাকার জন্য এক্সারসাইজের কোনো বিকল্প নেই। আপনি সেটা যে ফরম্যাটে যান সেটা বাসায় করতে পারেন, সেটা মাঠে হেঁটেও করতে পারেন, সেটা আপনি জিমে এসেও করতে পারেন। সো আপনি একজন উদ্যোক্তা, আবার একজন এত বড় একটা জিমের ওনার, বা আপনি অনেকগুলো বিষয় তো ইনভলভ আপনি পাশাপাশি। আপনার ব্যক্তিগত সময় আসলে আপনি কী করেন? আপনার ব্যক্তি জীবনটা কেমন? হ্যাঁ, ব্যক্তি জীবনটা অবশ্যই আসলে শুরুর দিকেই আমি একটা প্রতিষ্ঠানে আমি জব করতাম। আমার জীবনের 16টা বছর আমি সন্ধানে লাইফ ইন্স্যুরেন্সে ছিলাম অ্যাজ এ প্রফেশনাল ইন্স্যুরেন্স ম্যান হিসেবে। এর পাশাপাশি আমি জিম করতাম, এবং আপনারা জানেন আমি 2020 সাল থেকে আমি বলেছি, আমি 2020 সাল থেকে আমি বিজনেসটার সাথে ইনভলভ। আর এখন ওভাবে আমি জবে নাই যদিও বা, তারপরেও আমার ব্যক্তিগত জীবনে আমার ফ্যামিলিকে সময় দিতে হয়। আমার দুটো বাচ্চা আছে, আমার একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে আমার বাকি পার্সোনাল লাইফটা আমি স্পেন্ড করার চেষ্টা করি। যখনই আমি এখান থেকে পাই আমার বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। এই এখন যদি একটু চলে আসি, যে অনেকক্ষণ তো আমরা আপনার গ্র্যাভিটি নিয়ে জানলাম, আপনার বিজনেস নিয়ে জানলাম, আপনার প্যাশন নিয়ে জানলাম। আমরা প্যাশন তো বললেনই যে আপনি ফিটনেস নিয়ে কাজ করতে পছন্দ করেন। তো এখন আপনার যেই পরিকল্পনা, চট্টগ্রাম নিয়ে আপনি কিছুটা শেয়ার করলেন, বাট আপনার কি ভবিষ্যতেও কি এই ফিটনেস নিয়ে থাকার পর, নাকি এমন কোনো কিছু আছে যেটা আপনি চাচ্ছেন যে ভবিষ্যতে এই চিটং মার্কেটে, বা আপনার কি মনে হয়, যদি এক কথায় আসি, চট্টগ্রামের গ্যাপটা কোথায়? চট্টগ্রাম কোন সেগমেন্টে আসলে কাজ করা এখনও আরও প্রয়োজন ফিটনেসের পাশাপাশি আপনার মনে হয়? আসলে কাজ করতে গেলে অনেকগুলো জায়গায় কাজ করা যায়। আপনি আমি যদি ফিটনেস নিয়ে কাজ করছি, আমি আমার এই সেগমেন্টটাকে নিয়ে আমি বিশেষ করে বলবো, এখন অনেকগুলো জায়গা আছে যেটা আমি আপনাকে একটু বললাম। আমার ফিটনেস নিয়ে আমাদের এখানে অনেক কাজ করার জায়গা আছে। সেখানে আমি যদি চাই ভবিষ্যতে যদি চট্টগ্রামে অনেক বড় বড় শিল্প উদ্যোক্তারা আছেন, ওনারা যদি এখানে একটা ইন্ডাস্ট্রি করে, ফিটনেস ইকুইপমেন্টস ইন্ডাস্ট্রি করে, তাহলে অনেক আপনার লোকের কর্মসংস্থান হবে। আমি খুব বেশি অন্যান্য ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি বলতে পারবো না, কারণ যেহেতু আমি কাজ করছি না ওই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে। বাট আমি মনে করি আমার ফিটনেস নিয়ে অনেক কিছু কাজ করার সুযোগ আছে এখানের মধ্যে, ফিটনেস ইন্ডাস্ট্রি নিয়ে। এর পাশাপাশি আমরা যদি মনে করি আমাদের যারা ট্রেনার যারা আছেন তাদেরকে যদি আমরা প্রপারলি আর একটু প্রফেশনালি তাদেরকে ট্রেনিং করানোর যদি একটু স্কোপ করে দিই, এবং অনেক বডি বিল্ডার যারা আছে চট্টগ্রামের মধ্যে অনেক বডি বিল্ডার যারা আছে, যারা পৃষ্ঠপোষকতার কারণে তারা একটা সময় গিয়ে হারিয়ে যাচ্ছে, তাদেরকে যদি আমরা একটু সাপোর্ট করি সবাই মিলে, বডি বিল্ডিংটাকে যদি সবাই মিলে একটু সাপোর্ট করি, তাহলে এই ইন্ডাস্ট্রি থেকে কিন্তু অনেক মানে প্লেয়াররা উঠে আসবে, যেটা এবং তারা ইন্টারন্যাশনালি কম্পিট করার জন্য তারা কিন্তু ওভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। তো এই গ্যাপিংগুলোকে যদি আমরা একটু আমাদের সবার একটু সলভ করা যায়, সবাই যদি একটু সাপোর্ট করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের অপার সম্ভাবনা আছে এই ইন্ডাস্ট্রি থেকে নিয়ে।
হ্যাঁ, এখন একটু অনেকক্ষণ সিরিয়াস কথাবার্তা বললাম, আমরা একটু জানি যে আপনার ব্যাপারেও একটু জানার চেষ্টা করি, ছোট কয়েকটা প্রশ্ন করে আমরা শেষের দিকে চলে যাবো আর কি। জি, যে আপনার লাইফে মানে আপনার মানে কোনটা ফেভারিট, মানে প্রোটিন শেক নাকি ব্ল্যাক কফি? এখন আমি ব্ল্যাক কফি বেশি পছন্দ করি রিসেন্টলি কি মানে কেন? রিসেন্টলি, কারণ যেহেতু আমি প্রোটিন শেকটাও আমার অবশ্যই প্রয়োজন। কারণ হচ্ছে যে আপনারা জানেন প্রোটিনটা যারা এক্সারসাইজ যারা করে, আমরা যে ফুডটা ডেলি আমরা ইনটেক করি আর কি, আমরা প্রপার প্রোটিনটা কিন্তু আমরা পাই না। যতটুকু আমি জানি যে একজন মানুষের বডি ওয়েটের সমপরিমাণ আমাকে প্রোটিন নিতে হয় ডেলি। তো আমরা যে সোর্সটা আমরা নিই সেই সোর্স থেকে হয়তো আমরা 100% আমরা সেটা ইনটেক করতে পারি না। তো সেই ক্ষেত্রে প্রোটিন শেকটা আসলে অবশ্যই নেওয়া উচিত, এবং আমি চেষ্টা করি মাঝে মাঝে নেওয়ার জন্য, বাট সবসময় আমার নেওয়া হয় না, যেহেতু আমি রেগুলার এক্সারসাইজটা আমি অনেক সময় ব্যস্ততার কারণে করা হয় না, বাট আমি চেষ্টা করি সবসময় নেওয়ার জন্য। আর ব্ল্যাক কফিটা আমার পছন্দের কারণ হচ্ছে যে আমি যখন করোনার সময় আমি আসলে সুগারটা ছেড়ে দিই। সুগারটা ছাড়ার পরে আমি লিকার চাটা খাইতাম। তখন হঠাৎ করে আমি আগে খুব বেশি কফি আমার পছন্দ ছিল না, বাট আমি করোনার পরবর্তীতে আমি আস্তে আস্তে ব্ল্যাক কফিটা আমার কাছে খুব ভালো লাগে আর কি, খেতে ভালো লাগে এখন পর্যন্ত। গ্রেট। আচ্ছা, বা একদিন বা জিম যদি মিস হয় লাইফে, কি মিস হয় আপনার, কি মনে হয় তখন কেমন লাগে? সত্যি কথা বলতে কি, মানে জিমটা যেটা আমি খুব বেশি ভালো লাগে, আমার প্যাশন, আমার পছন্দের একটা জায়গা, এটা যদি মিস হয় তখন যেন কি একটা মিস হয়েছে, মানে কি একটা মানে আমার আজকের দিনে একটা অস্থিরতা কাজ করে, মানে আমি আজকে কি একটা যেন আমি করিনি, মানে করা দরকার ছিল আমি করিনি, এরকম মনে হয় আর কি। তো এই আর কি। ডাম্বেল না ডেড লিফট কোনটা ভালো লাগে? ডাম্বেল। গ্রেট। জিম খোলার পরে মানে গ্র্যাভিটি আপনার লাইফে আসার পর আপনি লাইফে কি শিখলেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করলেন। আসলে গ্র্যাভিটি আমাকে নতুন কিছু করার জন্য যে সবচেয়ে যে প্রয়োজন সেটা হচ্ছে যে সাহসটা, আমাকে অনেক সাহস জুগিয়েছে। গ্র্যাভিটি আমাকে অনেক সাহস জুগিয়েছে, এটা আমি সবচেয়ে বেশি আমি মনে করি যে কিছু করার জন্য একটা নতুনভাবে যে চিন্তা করে একটা সাহস করে এগিয়ে আসা, আত্মবিশ্বাসের জায়গাটা আমাকে অনেক বেশি ভিত্তিটা স্ট্রং করে আরো অনেক বেশি স্ট্রং করেছে। আপনার জীবনে মোটিভেশন কিসে আসে, মিউজিক না মাইন্ডসেট? মাইন্ডসেট। গ্রেট। আপনার এমন কোনো বিজনেস আইডল আছে যাকে আপনি খুব পছন্দ করেন, যাকে খুব ভালো লাগে? দেশে যদি বলি, আমি আনিসুল হক স্যারকে আমি খুব পছন্দ করতাম, আমার বাবারও খুব পছন্দের একজন ব্যক্তি। আমি আনিসুল হক স্যারকে আমার খুব ভালো লাগতো দেশের মধ্যে। আর বাইরে আসলে অনেকেই আছেন, যেমন আমি এখন খুব পছন্দ বিগত বেশ কয়েক বছর যাবৎ যাকে আমি যখন থেকে তার ব্যাপারে আমি জানি আর কি, সেটা হচ্ছে আপনার রিলায়েন্স গ্রুপের অনিল আম্বানি স্যারকে আমার খুব ভালো লাগে। তাদের এগিয়ে যাওয়াটা আমার খুব বেশি আমাকে মানে ইন্সপায়ার করে আর কি। গ্রেট। জিমের বাইরে কোন সময়টা নিজের এন্টারটেনমেন্ট পারপাসে আসলে যাওয়া হয় মোস্টলি আপনার? আগে তো আসলে মানে অনেকভাবেই এন্টারটেনমেন্টের সুযোগ ছিল, এখন যেহেতু ব্যক্তিগত ব্যস্ততা বা ব্যবসায়িক ব্যবস্থা সব কিছু মিলিয়ে, তারপরে যখনই সময় পাই আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এটা আমরা খুব মিস করি। যখনই সময় পাই, বন্ধুরা সবাই ব্যস্ত থাকে, যখনই সময় পাই আমরা বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার চেষ্টা করি। সেই ওই মুহূর্তটা আসলে খুবই আমাকে বেশি গিফট করে এবং হ্যাপিনেসটা ওইভাবে থাকে। আর যখন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই, ওটা আমাকে খুব ভালো লাগে আর কি। জিমের বাইরে আপনার এটা একটা আনন্দের জায়গা। এক্স্যাক্টলি। আচ্ছা, এবং যে লাস্ট প্রশ্নটা, যে ফিটনেস হচ্ছে এটা ড্যাশ দিচ্ছি আপনার লাইফে, ফিটনেসটা কি আসলে এক কথায় যদি বলেন? ফিটনেস ইজ লাইফ। ফর ইউ ফিটনেস ইজ লাইফ। আমি মনে করি যে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফিট থাকা। তাই আমার কাছে যদি বলেন, আমি ফিটনেসের গ্যাপে যদি বলি, লাইফ হচ্ছে অপোজিটই বলবো এটাকে। এবং এই একটা বছরে আপনার যে জার্নিটা ছিল, এই জার্নিটা আপনার সাথে সবসময় কারা ছিল যাদেরকে আপনি আসলেই তাদের প্রতি গ্রেটফুল? প্রথমত আমার আমাদের প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান, ক্যাপ্টেন শিমুল দত্ত, আমাদের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমার
কো ফাউন্ডার রকি, যার কথা আমি সবসময় বলি, শিবনাথ কর রকি, যার অনেক অবদান আসলে এগুলো বলে শেষ হবে না। এবং পাশাপাশি আমাদের যারা বাকি যারা আমাদের ইনভেস্টর যারা আছেন আর কি, আমি সবার নাম বলছি না বিভিন্ন কারণে, যারা আছেন আমি প্রত্যেকের প্রতি আমি খুব গ্রেটফুল। আমাদের যে ফিনান্স ডিরেক্টর শিমুল মণ্ডল, উনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছে আমাদের এটাকে প্রপারলি একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর এর পরবর্তী যদি বলবো, আমাদের মেম্বাররা যারা আমাদেরকে শুরু থেকে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন, এবং তার পাশাপাশি হচ্ছেন আমাদের যারা অল স্টাফ যারা আছেন, আমাদের গ্র্যাভিটির আমাদের ফ্যামিলির যারা মেম্বার যারা আছেন, সেটা হাউসকিপিং থেকে শুরু করে আমাদের ম্যানেজমেন্ট, আমাদের ট্রেনার থেকে শুরু করে সবাই, তাদের সবার সাপোর্টেই, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আমরা আসলে আজকে এই এতটুকু আসতে পেরেছি। একটা বছর জার্নিটা আমরা সাকসেসফুলি শেষ করতে পেরেছি। এবং এই সাপোর্টটা এবং এই চেষ্টাটা যদি অব্যাহত থাকলে আমরা ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক গল্প করলাম আজকে, অনেক কিছু জানলাম। আমরা গ্র্যাভিটির প্ল্যান, ভবিষ্যৎ, ফিউচার নিয়ে জানলাম, আমরা এই জিম ইন্ডাস্ট্রির বিজনেস নিয়ে জানলাম, এবং আমরা আরও জানতে পারলাম যে এই ইন্ডাস্ট্রিতে কী কী কাজ করা যেতে পারে, কী কী অপরচুনিটি, অপার সম্ভাবনা। এবং আপনি যে চট্টগ্রামকে নিয়ে ভাবছেন, শুধু চট্টগ্রামকে নিয়ে ভাবা মানে যে শুধু চট্টগ্রাম, এটা দেশকে নিয়ে ভাবা, বাংলাদেশকে নিয়ে ভাবা। এবং আমি বিশ্বাস করি আপনি যে পরিকল্পনাগুলো করেছেন এগুলো আরও খুব সুন্দরভাবে আপনি এক্সিকিউশনে যেতে পারবেন, এবং আরও সুন্দর নতুন কিছু হয়তো দিবেন। কারণ আমি বিশ্বাস করি আপনার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আপনি হয়তো আপনার পরিকল্পনা ডেফিনেটলি এর মধ্যে সীমাবদ্ধ না, তার চেয়েও বেশি কিছু। এবং আমি একটু জানতে চাই ভাই, আজকে আমাদের এখানে এসে আপনার কেমন লাগলো, সার্কেলের এই আয়োজনটা আপনার কেমন লাগলো? অ্যান্ড এটা কিন্তু আপনার চট্টগ্রামেরই একটা প্রতিষ্ঠান, এবং আমাদের এই সেশনটা কিন্তু চট্টগ্রামেরই। কেমন লাগছে এসে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি আমার প্রথম পডকাস্ট আমি আজকে সার্কেল 3 হাত ধরেই আমাদের শুরু হলো। ভবিষ্যতে আর কখনো করা হবে কিনা আমি জানি না, বাট আজকের দিনটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমার প্রথম কোনো পডকাস্ট, এবং এই সার্কেল 3-তে এসে আমার খুব ভালো লাগছে। আপনারা আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, কথা বলেও সেই পরিচিত মুখটাকে দেখে আরও ভালো লাগছে। ভবিষ্যতে সার্কেল 3 আরও অনেক ভালো ভালো কাজ করবে, আরও অনেক বেশি মানুষের সাথে নিজেদের পরিচিত হবে, এই প্রত্যাশা রাখছি। এবং আমরা আরও ভালো কিছু পাবো আপনাদের কাছ থেকে, এটাই প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, এবং অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই সময়টা দিলেন। আমি জানি আপনার অনেকগুলো শো ছিল, অনেকগুলো আর সময় আপনার থেকে পেতে কিন্তু আমাদের বেগ পেতে হয়, কারণ আপনি যথেষ্ট ব্যস্ত থাকেন। এবং থ্যাংক ইউ আসার জন্য আমাদের এখানে, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা অনেক গল্প করলাম, এবং দেখতে দেখতে আসলে সিজন 2 শেষ হয়ে গেল। আসলে কখনো ভাবিনি যে আপনাদের এত সাড়া পাবো, এত ভালোবাসা দিবেন, এবং আমাদের মেইন যারা গেস্টরা আসেন তাদের এত গুরুত্বপূর্ণ ইনসাইটগুলো শেয়ার করেন আমাদেরকে, এবং আপনারা অনেক কিছু জানতে পারছেন। আমাদের যারা শ্রদ্ধেয় গেস্টরা আছেন তাদের বিভিন্ন জার্নি, তাদের লাইফস্টাইল শেখান এখানে আমাদেরকে, আমরা শিখতে পারি। আসলে এটা আমাদের যার যার ব্যক্তিগত জায়গা, আমরা কার থেকে কী নিব। আমি একটা ভিডিও দেখছি, এখান থেকে কি আমি কোনো এন্টারটেনমেন্ট নিচ্ছি নাকি আমি কোনো কিছু শিখছি, এটা আসলে একান্ত আমাদের ব্যক্তিগত বিষয়। তো আমি আশা করি আপনারা যারা এতক্ষণ ধরে দেখলেন হয়তো কিছু শিখতে পারলেন। আমরা চট্টগ্রাম নিয়ে কী কী কাজ করার সম্ভাবনা আছে, হতে পারে আজকের এই সেশন থেকে আপনি একটা ফিটনেস নিয়ে প্ল্যান করতে পারেন, সামনে চট্টগ্রাম নিয়ে একটা ডিফারেন্ট বিজনেস প্ল্যান করলেন। এটার মানে এই না যে একজন ব্যবসা করছে আমি যদি আরেকটা ব্যবসা করি, এটার কোনো অপরাধ না। ভাইয়া যেন নিজেই বললো গ্র্যাভিটির চেয়েও বেটার কিছু আসলে আমরা একসাথে ভালো কিছু, আমরা প্রিমিয়াম জিনিস সেগমেন্টে ঢুকবো। আমরা আর কত আমরা যখন দেখি, আমরা এখানে যখন দেশের বাইরে থেকে বিভিন্ন গেস্টরা আসেন বা ফরেনাররা আসেন, বলেন যে বাংলাদেশের যেই নিম্ন সাইড যেগুলো আছে, পুর সেগমেন্টগুলো আমাদেরকে দেখানো হয়, কিন্তু আমাদের যে এত সুন্দর সুন্দর পরিকল্পনা হচ্ছে, আমরা যে এগিয়ে যাচ্ছি, সেগুলো কিন্তু দেখানো না। সো আর কথা না বাড়িয়ে সিজন 2 এখানেই শেষ হচ্ছে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সিজন 3-তে দেখা হবে নতুন কোনো সেটে হয়তো, বা নতুন কোনো অতিথি নিয়ে। সবাই ভালো থাকবেন। টিল নাও, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। দিস ইজ ইউর হোস্ট তাহাজিব হাসান ধ্রুব। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।